ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। পিঙ্কি চলে এলাম ভালোবাসার বাংলাদেশ নিয়ে। শুধু পিঙ্কি একা না, পিঙ্কির পাশে তো গুরু সবসময়ের মতো আছেই। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সৈয়দা উম্মে খায়ের সুপ্তি। সুপ্তি, আমি আপনি না বলে তুমি বলি, জি অনেক অবশ্যই। দূরের মনে হয় আপনি বলেন। না না, তুমি করে বলেন, সমস্যা নেই। ওকে, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ছোটবেলা থেকে তুমি এরকম সুন্দর নাকি বড় হয়ে হয়েছে? সবাই বলে ছোটবেলায় আরো অনেক সুন্দর ছিলাম, এখন অনেক পচা হয়ে গেছি। হ্যাঁ, তোমার পচা এরকম, তাহলে তোমার সুন্দর না? ছোটবেলায় অনেক সুন্দর ছিলাম, অনেক কিউট ছিলাম। এটা আমার আম্মু অনেক বলে যে আমাকে সাদা পরীর মতোই লাগতো ছোটবেলায়। আর বড় হইতে হইতে তো তুমি এখন অনেক মানে সুন্দর, অনেক পচা হয়ে গেছি, এটা আমি এখন বুঝতে পারি। ছোটবেলার ছবি দেখলে মানে সবাই যেটা বলতো আর কি। কি স্বপ্ন দেখতে সত্যি ছোটবেলা থেকে? আমি ছোটবেলা থেকে আসলে আমি আমাদের ফ্যামিলির মধ্যে আমার হচ্ছে 3 বোন। আমার বড় আপু, আমি মেজো, আর আমার হচ্ছে ছোট বোন। তো আমি সবসময় অনেক শাই আর চুপচাপ শান্ত, মানুষের সাথে কথা কম বলতে পছন্দ, মানে কমই বলতাম আর কি। আমি আসলে এত কথা বলতে পারি না। আর মিশতেও হচ্ছে তখন যেহেতু কথা কম বলি, মানুষের সাথে মিশতেও হচ্ছে আমি এত পারি না। আর আমার বড় আপু অনেক কথা বলে, সে অনেক হাসাহাসি করে, অনেক গল্প করতে বড় আপু আমার মতো। হ্যাঁ পছন্দ করে। তো সেই অনুযায়ী আমি হচ্ছে ছোটবেলায় পড়াশোনায় অনেক বেশি মনোযোগী ছিলাম। আমি চুপচাপ আম্মুর সাথে বসে পড়তাম, মানে আমাকে বলতে হইতো না যে তুমি পড়াশোনা করো, স্কুলে যাও বা হোমওয়ার্ক গুলা শেষ করো। আমি হচ্ছে নিজে থেকেই এটা খুব করতাম। কিন্তু আমার বড় বোন আর ছোটটা হচ্ছে অনেক বেশি দুষ্ট, মানে ওদের পড়াশোনা নিয়ে আমার আম্মু চিন্তা থাকতো যে ওদের রেজাল্ট, পড়াশোনা যেহেতু করে না রেজাল্ট, আর এমনিতে আমার রেজাল্ট অলওয়েজ ভালো ছিল ছোটবেলা থেকে, যেহেতু আমি অনেক ছোটবেলা মনোযোগী থেকে ছিলাম। তুমি কি মোটামুটি হতে, কি হওয়ার স্বপ্ন দেখতে? তো আমার স্বপ্ন ছিল অনেক কিছু হব, অনেক বড় হব। প্রথম তো আমার ইচ্ছা ছিল আমি ডক্টর হব। তারপরে আস্তে আস্তে পড়াশোনা তো আমার অন্য লাইনে চলে যায়। আমি যেহেতু কমার্স নিয়ে পড়ি, ওই স্বপ্ন তো ছিল না। তো তারপরে আমি ভাবতাম যে আমি একজন ভালো বিসিএস ক্যাডার হব বা এরকম কিছু একটা হব, এটা আমার স্বপ্ন ছিল। সত্যি এগুলো যে হওয়া হয়নি, এজন্য কি খারাপ লাগে? এটার জন্য তো খারাপ লাগে। পছন্দের প্রথম যেটা ভাবতাম যে হই নাই, সেটার জন্য তো খারাপ লাগা একটা কাজ করে যে কেন হইল না, কেন করলাম না। বাট এখন হচ্ছে আলহামদুলিল্লাহ এরকম খারাপ লাগে না, কারণ আমার এখন হচ্ছে আমাদের একটা ফ্যামিলি বিজনেস, এই বিজনেসটা নিয়ে এখন হচ্ছে আমি আগাচ্ছি। সো তোমার কমার্স যে পড়ালেখা সেটা একেবারে অবান্তর হয়নি, কাজে লাগতেছে। হ্যাঁ অবশ্যই। স্ট্রাগল বা এই সফলতার গল্প শুনতে চাইবো। এত সুন্দর মেয়েটা কখনো প্রেমে পড়নি, যেহেতু অনেক শাই, চুপচাপ এবং কম কথা বলে। এই কথা বলো না আমার। আচ্ছা, সমানে চিঠি আসতেছে। না ওরকম না, হয়তো আমাকে অনেক ছেলেরাই প্রপোজ করছে বা পছন্দ করতে। চিঠি লিখতো না? সত্যি তুমি হাসো, তুমি আমাকে ভালোবাসো। না, আমাদের সময় তো চিঠি ছিল তুমি না। দাও হাঁচি তোমার জন্য আমরা বাঁচি, এরকম চিঠি দিত না অনেকে? না, ডেফিনেটলি দিত। সেটা আমি পাই নাই, চিঠি পাই নাই। তবে বলছে, মানে আমাদের সময় এরকম হইতো কি যে একটা নামের সাথে একটা নাম বেঞ্চের মধ্যে লিখতো, মানে এটা নিয়ে আমার ছোটবেলায় অনেক মজার গল্প আছে। আমি অনেক কান্না করছিলাম, এসে আমার আম্মুর কাছে বিচারও দিয়েছিলাম যে আমার নামের পাশে প্লাস দিয়ে যুক্ত করে আরেকটা ছেলের নাম লেখা আছে। এটা আমার খুব কষ্টের ছিল যে কেন এরকম লিখলো। এগুলো আগে দেখলে আমাদের মানে একটা ইয়া লাগতো, মানে খুশি খুশি লাগতো, আল্লাহ প্লাস দিল, আর তার লজ্জা লাগতেছে। না, কক্সবাজারের পাশে কোনো গাছ কিন্তু বাকি নেই। শেফালি প্লাস মামুন, রেহমানা প্লাস জব্বার, মানে স্পেশালি। আবার শুধু লেটারটা দিয়েও করে কিন্তু। আবার আমার ছোট বোনকে বলছে অনেকে, সেও এসে কান্না টান্না করে বিচার দিছে যে আপুকে, মানে এগুলো আমাকে কেন বললো আপুর ইয়েতে। তো আমি মানে কি বলছে যে আপুকে বললো, আমাকে কেন বললো না নাকি? না না না, সে বলছে আর কি যে আমাকে নিয়ে এগুলা বলছে, যে ওকে বলছে যে তোমার বোনকে পছন্দ করি, বা ধরেন চকলেট দিল, একটা কিছু দিয়ে তারে পটানোর জন্য ইয়ে করছে। তো এই বিষয়টাকে থেকে হ্যাঁ, তখন হচ্ছে মানে সেও কান্না করতো, আমিও ভয় পাইতাম যে কেন এগুলা বললো। এগুলা নিয়ে আমি তোমার কাকে প্রথম ভালো লাগলো? আমার কাউকেই প্রথম ভালো লাগে না। বড় হওয়ার পরে আমি বললাম না, অনেক শাই, আমি আসলে কাউরে ওইভাবে ইয়ে করি নাই। তবে আমার এখন যার সাথে বিয়ে হয়েছে, আমার হাজবেন্ড। বিয়ে হয়েছে? জি, 6 ইয়ার্স। তোমার এই শাইনেসের কারণে আবার ট্রেন না চলে যায়, দেখো এই প্ল্যাটফর্মে থেকে গেলে ট্রেন আর গন্তব্য গেল না। ফাইনালি বিয়ে হয়েছে। আচ্ছা, কিভাবে? আমার বিয়ে হয়েছে
এটা মানে অ্যারেঞ্জ লাভ দুইটাই, মানে আমার হাজবেন্ডের থেকে মানে লাভ সে আমাকে অনেক পছন্দ করতো, বুঝাইছে সে আমাকে, কিন্তু আমি অনেক শাই ফিল করতাম। আর সব থেকে বড় কথা, আমার বড় বোনকে আমি অনেক ভয় পাইতাম। আমার এরকম সাহস, মানে প্রেম করার জন্য একটা সাহস লাগে ডেফিনেটলি, সেটা আমার কখনোই ছিল না। আর যেহেতু আমি অনেক চুপচাপ ছিলাম, শাই ছিলাম, তো আমি হচ্ছে একটু স্কিপ করতাম, মানে এই জিনিসটা এত ইয়ে করতাম না। কিন্তু আমার হাজবেন্ড কিন্তু এটা নিয়ে অনেক স্ট্রাগল করছে, সে চেষ্টা চালাই গেছে। বাংলাদেশে চাঁদনি সিনেমা দেখছো? না। শাবনাজ নাইম একটা জুটি ছিল, দেখছিল কখনো? শাবনাজকে কখনো দেখছো? হ্যাঁ চিনি, কিন্তু মানে ওই সিনেমাটা দেখা হয় না আমার। কি সুন্দর মুখটা। হ্যাঁ, ওকে, তারপর কিভাবে হলো সাথে সম্পর্ক? সম্পর্ক হচ্ছে ওই মেয়েটার সাথে অনেক মিলে, এজন্য তোমাকে ওই রেফারেন্সটা দিলাম। ওকে, তারপর? মানে আমি হচ্ছে যে বললাম, আমাদের একটা ফ্যামিলি বিজনেস, আমার বড় বোনের একটা হেয়ার স্যালন। তো আপু সবসময় মানে বিজনেস নিয়ে বা অনেক বড় হওয়ার স্বপ্ন দেখে। আমি হয়তো বললাম আমার 3 বোন, আমাদের ভাই নাই, এবং খুব ছোটবেলায় আমাদের বাবাও মারা গেছে। তো আমার বোন হচ্ছে আমাদের সবাইকে আঁকড়ায় ধরে মানে একটা সংসারটাকে চালানো। বয়স কত তখন তোমাদের? আমার হচ্ছে যখন বাবা মারা গেছে আমার হচ্ছে 3 বছর 8 মাস, মানে 4 বছরের কাছাকাছি। আর আমার বাবার কোনো স্মৃতি তোমার নাই? আমার আব্বুর চেহারা মনে পড়ে না, ছবি দেখলে মনে পড়ে, কারণ আমি অনেক ছোট তখন। আমার একটু একটু মনে আছে যে আমাকে কাঁধে করে নিয়ে কিন্ডারগার্টেন স্কুলে, তখন মানে আমার আব্বুর ফ্রেন্ডেরই একটা স্কুল দিছে তখন, মানে আমাদের গ্রামের বাড়িতে, ওখানে যে আমাকে ভর্তি করছে। যে প্রথম বাবার যে চলে যাওয়ার যে সময়কালটা, ওই মুহূর্তটার কথা কিছু মনে হয়? তখন আমি অনেক ছোট ছিলাম। আব্বু যখন মারা গেছে তখন সবাই অনেক কান্নাকাটি করতো, আমাকে জড়াই ধরে, যেদিন মারা গেল। তো আমি অনেক মানে বুঝতাম না, তো সবাই আমাকে বাড়িতে অনেক মেহমান আসছে, এত মানুষ, আমি খুশি হইতাম, মানে যে খুশি হয়েছি যে সবাই তো আমাকে ধরে কাঁদতেছে। এই জিনিসটা আমি আসলে বুঝি নাই যে কেন কাঁদতেছে। আমার যে বাবা মারা গেছে সেটা তখন আমার ওরকম ফিল ছিল না। এখনো মনে পড়ে, কষ্ট লাগে, খারাপ লাগে যে সত্যি। স্কুলে গেছো, কলেজে গেছো? জি। মানে আমার খুবই জানতে চাই, যারা আমরা ব্লেসড যে বাবাকে মাকে বড় কাল পর্যন্ত পেয়েছি, যারা পায়নি, এই অভাবগুলো তাদেরকে কিভাবে তাদেরকে স্পর্শ করে, জিনিসটা জানবার। বর্তমানে তুমি কিভাবে চিন্তা করতে, যেমন স্কুলে তখন প্যারেন্টস ডেতে বা গার্জেন নিয়ে আসতেছে, বা কলেজে বা বিভিন্ন সময় অসময়ে, এটা তো মানে একটা মানে খারাপ লাগা ছিলই তখন। আমার আম্মু হচ্ছে মানে আমাদেরকে বড় করছে, সবটা স্ট্রাগল আমার মার। শুনে একটু, এটা খুবই জরুরি, বলো। অনেকেই কিন্তু এগুলো থেকে অনুপ্রেরণা পায়। হ্যাঁ, এটা আমার থেকে আমার বড় আপু অনেক বেশি বুঝবে, কারণ আপু বড় ছিল, যেহেতু আমি মানে ছোট, আমার আসলে ওরকম কোনো স্ট্রাগল নাই আমি বলতে গেলে। মানে যতটুকুই হয়েছে আপুর অনেক বেশি ছিল, মানে আপু আম্মু ওরাই ম্যানেজ করছে সবকিছু। কিন্তু কিভাবে ম্যানেজ করতে দেখতে, ওনাদেরকে কি কষ্ট পেতে দেখতে? কষ্ট পেতে দেখতে আমি আসলে ওরকম বললামই তো, আমি একটু ছোট ছিলাম, মেজো ছিলাম, যে কারণে আমার আসলে অত স্ট্রাগল হয় নাই। আমার বড় বোন, ওই যে আপু দেখতাম যে স্ট্রাগল তো এটাই, যে টাইমটাতে সবাই পড়াশোনা করে, এখানে মানে হয় না, পড়াশোনা তো অনেক এক্সপেন্স আছে, তো এটার মানে সবাই তো দেয়, প্যারেন্টসরা দেয়, ঠিক না? কিন্তু আমাদের ক্ষেত্রে হয়েছে কি, ছোটবেলা থেকেই আমার বড় আপুকে দেখছি, তাকেই তারটা চিন্তা করতে হয়েছে যে আমি কিভাবে পড়াশোনা করব, কিভাবে আগাবো। যেরকম আমার ড্রিম ছিল আমি ডক্টর হব, সেটার জন্য তো আমাকে অনেক পড়াশোনা করতে হবে, আর এটা অনেক এক্সপেন্সিভ। তো যেই কারণে আমার ইয়েটা চেঞ্জ করতে হয়েছে, যে আমি না সায়েন্স না, আমি কমার্স নিয়ে পড়ি, তাহলে হচ্ছে আমার পড়াশোনার খরচটা একটু কমবে, মানে এই বিষয়গুলো আর কি চলে আসছে। তো আপুরও ওরকম অনেক ড্রিম ছিল, আপু দেখলাম যে সবকিছু করছে ড্রিম থেকে, মানে আপু যেটা যেভাবে সহজ হবে, তাড়াতাড়ি হবে, ওইটা করছে, এবং বিজনেসে ঢুকে গেছে তাড়াতাড়ি, যাতে বিজনেসটা রান করলে আমরা মানে আমাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে খুব ভালোভাবে চলতে পারে, ওইটা দিকে চলে গেছে। আর আমিও তো আমার বোনকে এরকম স্ট্রাগল করতে দেখছি, আসলে আমি মানে আমার মাথায় আর কিছু ছিল না,
যে মানে এত কিছু। আমার মনে হয়েছে যে আমার ফ্যামিলি বলতে আমার বড় বোন, আমার আম্মু, মানে আর হচ্ছে আমাদের বিজনেস। মাকে কি ধরনের কষ্টের ভিতরে যেতে দেখেছো তুমি? আমার আম্মুর কষ্ট ছিল অনেক, কারণ আমার ছোটবেলায় হ্যাঁ বাবা মারা গেছে। চাইলে হয়তো তার নিজের জীবন আলাদাভাবে গুছিয়ে নিতে পারতো, যা করে সবাই করে নাই আমার আম্মু, শুধু তোমাদের। কারণ আমরা ছোটবেলায় আমার বাবা মারা গেছে, মানে তখন আমার আম্মু মানে আমাদের ফ্যামিলি মামা ছিল, ওরা আমাদেরকে অনেক সাপোর্ট করছে। কিন্তু এরকমও হয়েছে যে আমার আম্মুকে অফার করা হয়েছে যে তুমি স্টার্ট করো নতুন করে, কিন্তু আমার আম্মু বলছে যে না, আমার আল্লাহর কিছু রাখে নাই, হাজবেন্ড নাই, কিন্তু আমার 3টা বাচ্চা আছে, এদেরকে নিয়ে হচ্ছে আমার সারা জীবন পাড়ি দেওয়া যাবে, আমার আর কিছু দরকার নেই। তো আম্মু কিন্তু আমাদের হাত ছাড়ে নাই, মানে আমাদেরকে নিয়ে 3 বোনকে নিয়েই হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে থাকছে। এরকম ছিল যে মামারা বলছে যে আমার এখানে চলে আসো, আম্মু বলছে যে ভাই ভাবির সংসার, ওখানে গেলে দেখবেন যে হয় না, মানে একটা বোঝা কারো থাকতে চায় না। আম্মা নিজেই হচ্ছে, আমার আম্মা হচ্ছে একজন ফ্যাশন ডিজাইনার, মানে আমার একজন টিচারও ছিলেন। তো আমার বাবা হচ্ছে মানে ওই জবটা ছাড়াই দিল আম্মুকে, দিয়ে হচ্ছে আমাদের মানে গ্রামের বাড়িতে নিয়ে গেছে। তখন হচ্ছে আম্মু ছোট্টবেলায় আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ড্রেস মেক করে আম্মু বানাইতো, মানে এত মানে ডিজাইন করে করতো, অন্যরা সবাই মানে বলতো যে এই ড্রেসটা কোত্থেকে কিনছে, মানে এই জামাটা কোত্থেকে বানাইছে। তো এই জিনিসগুলো আমার আম্মা মানে স্ট্রাগল গুলা করছে, যে নিজে নিজে সংসার চালানোর জন্য মানে বিক্রি করা বা কিছু, হ্যাঁ একটা মানে করছে। জীবনে এরকম কি কখনো কোনো নহবত আসছে যে আজকের তারিখে যদি বাবা থাকতো খুব ভালো হতো, এরকম কোন পরিস্থিতিতে পড়ছো কখনো? তোমার নিজের কখনো মনে হয়েছে এরকম? এটা সব সময় মনে হয়, এক্সট্রিমিস্ট কোন সিচুয়েশন যেমন হচ্ছে যে বাবাটা থাকলে খুব খুব ভালো হতো এই সময়টাতে? এটা হচ্ছে মনে হয় আমার সব সময় যে বাবা থাকলে হচ্ছে ছোটবেলা থেকে মানে অন্যরকম একটা লাইফ স্টাইল থাকতো, মানে এত স্ট্রাগল থাকতো না ফ্যামিলিতে। কারণ এখন তো বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি ম্যানেজ করা, বিজনেস ম্যানেজ করা, সবকিছু মানে ছোটবেলা থেকেই একটা স্ট্রাগল। তো মনে হয় যে এত চাপ থাকতো না। সবাই যেরকম, আমার যেরকম অনার্স মাস্টার্স এখন শেষ, পড়াশোনা করতেছি, কিন্তু আমার বিজনেসও করতেছি সাথে সাথে সব সময়। এরকম না যে শুধু পড়াশোনা করছি, কাজের প্রেশার ছিল না। আমাদের হয়েছে কি কাজ করে যে পরীক্ষা দিতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে, যে মানে কাজটাকেও প্রায়োরিটি দিতে হয়েছে আগে, যে এটা হচ্ছে আমার একটা আর্নিং সোর্স, এটা হচ্ছে আমাকে আগে ভালো করে ঠিক করতে হবে, আর পড়াশোনাও তো চালায় নিতে হবে। ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। সুষুপ্তি, আমরা ফান করতে করতে এমন একটা হঠাৎ গল্প চলে এসেছে, স্পেশালি মাত্র অল্প বয়সে তোমার বাবাকে হারিয়েছে, সেই প্রসঙ্গগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম। তারপরও অনেক রকমের ঝামেলা ভিতরে যেতে হয়েছে। বাড়িতে বাবা না থাকলে কি ধরনের সমস্যা পড়ে এটা বুঝবার জন্য বেশি বুদ্ধির প্রয়োজন পড়ে না, যাদের নাই তারা হয়তো আরো হাড়ে হাড়ে টের পায়। তারপর সত্যি আমি বলছিলাম যে এমন কোনো বড় কোনো ঘটনা যখন খুব করে মনে পড়ছিল বাবাটা যদি থাকতো, এরকম কোনো পরিস্থিতির মধ্যে কি পরিবার পড়েছিল কখনো, বা তুমি কখনো পড়েছিলে? হ্যাঁ, এটা আমি মানে আমাদের পরিবার পড়েছে। যেমন আমার বাবা নাই, কিন্তু আপু হচ্ছে মানে এরকম হইতো যে আমাদের গ্রামের বাড়ি থেকে মানে আপুর জন্য অনেক বিয়ের প্রস্তাব আসতো। মানে তখন আমরা অনেক ছোট, কিন্তু এটা আসলে ফ্যামিলির একজনের উপর পড়লেও সবার উপরেই এফেক্টটা পড়ে। কিন্তু আপু চাইতো যে না, আমি মাত্র হচ্ছে এসএসসি পরীক্ষা দিলাম, আমি ইন্টার পাস করব, তারপরে হচ্ছে ভার্সিটিতে যাব, আর অনেক পড়াশোনা করব, এত তাড়াতাড়ি কেন? কিন্তু এরকম হইতো যে সবাই বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসতো, মানে যার রাইট আছে সেও, যার নাই সেও। মানে একদিন এরকম আমাদের ফ্যামিলিতে হয়েছে যে আমার গ্রামের বাড়ির আমার এক মানে বোনের হাজবেন্ড, মানে আমাদের দুলাভাই, সে আপুর জন্য একটা ছেলে নিয়ে আসছে। ওই দিন আমাদের মানে ফ্যামিলিতে পুরা কি বলবো, মনে হয়েছে যে মানে কিয়ামতের মতো হয়ে গেছে। তো আপুকে বিয়ে দিবে, তো আয়শা রাতের বেলায় ওরা শপিং টপিং করে নিয়ে আসছে, মানে জোর করেই তাকে বিয়ে দিয়ে দিবে। অনুমতি কিছু লাগবে না? অনুমতি বলতে আমার আম্মু বলতেছে যে আপনার মানে মেয়ে, মানে আপুর হচ্ছে আমার আপু টিকলি, রোকেয়া টিকলি, বলতেছে যে তুমি এখন তোমার হাজবেন্ড নাই, মানে আপনার এখন হাজবেন্ড নাই, আপনি হচ্ছে সব থেকে বড় মেয়ের গার্জিয়ান, আর
আর কাউকে লাগবে না। আর আমরা হচ্ছে আপনার শুভাকাঙ্ক্ষী খুব ভালো ছেলে নিয়ে আসছি। এখন হচ্ছে মানে রাতারাতি বাজার সাথে করে হাজির হয়ে গেছে একেবারে কারো কোনো পারমিশন নাই, বাহ। কিছু নাই, মানে বললো না জোর যার মূলক তার, এক প্রকার জোর করেই শুধু ওই বাসায় তোমার বাবা নাই এই কারণে, নাহলে কারো বাবারও সাইজ পড়তো। হ্যাঁ হ্যাঁ, মানে তখন হচ্ছে আমার চাচাও ছিল না বাড়িতে, যে কেউ একজন আম্মার পাশে থাকবে, তো এরকম কেউ ছিল না। তো আমার বোন ওইটা একা হ্যান্ডেল করছে তখন। আর মানে জোর করেই, যখন এক পর্যায়ে আপু রাজি হচ্ছিল না যে বিয়ে করবেই না, তখন হচ্ছে এরকম থ্রেট দিচ্ছিল যে কে কথা বলে সবগুলো পা বেঁধে ফেল, মানে মুখ আর হাত পা বেঁধে ফেল, যে কে কথা বলে বাসার মধ্যে এভাবে থ্রেট করছে। এরকম থ্রেট দিচ্ছে, মানে আমার আম্মু কথা বললে, আমরা কথা বললে, আশেপাশের কেউ কথা বললেই মানে ওদেরকে বাইন্দা ধইরা বিয়ে করায় দিবে, এরকম একটা অবস্থা। আর আমার বোন তো সম্মানে কান্নাকাটি করতেছিল। আর হচ্ছে মানে আমার আপু হচ্ছে অনেক, মানে বললাম না একটু মানে ইয়ে টাইপের, আমরা তো ভয় পাই একটু চুপচাপ। আপু হচ্ছে এরকম না, তখন মনে হচ্ছে যে না দেয়ালে পিঠ ঠিকছে, যে নিজেকে এখন প্রটেক্ট করতে হবে। তো আপু হচ্ছে মানে হাতে যা ছিল লাঠি টাঠি টাইপের সমানে মানে আপু গর্দর ভাঙা ফেলতেছিল, যে আমার সামনে এখন যে আসবে ঘরবাড়ি তো ভাঙবই, তারেও হচ্ছে ফাটাই ফেলবো, এরকম অবস্থা। পরে সারা রাত এরকম গেল, তখন মনে হচ্ছে সবাই বিয়ে দেয় জোর করে, মানে সারা রাত বুঝানো হয়েছে আমার আম্মুকে, সারা রাত আমার বোনরে বুঝেছে, সে কাঁদছে, মানে আমরাও তো ঘুম নাই এই অবস্থা। তখন আমরা অনেক ছোট, তখন মনে ছিল যে একটা মানে বাবা থাকলে বা একটা বড় ভাই থাকলে এই পরিস্থিতির মানে শিকার হইতো না, মানে এরকম সাহস আসলে কারো হইতো না। এরপরে হচ্ছে আম্মু আমাদেরকে নিয়ে বাড়ি ছাড়ছে, হ্যাঁ বাড়ি ছাড়ছে, আমাদের গ্রামের বাড়ি ছাড়ছে। আর এটাই হচ্ছে কষ্ট, যে এখন পর্যন্ত আমরা আমাদের গ্রামের বাড়িতে, তোমার না ছোটবেলার স্মৃতি ওখানে, হ্যাঁ ছোটবেলার মেমোরিজ। আর আমার এই কারণে আমার বাড়ি এখন পছন্দ না। আমার কাছে মনে হয় যে বাড়ির মানুষজন, গ্রামের মানুষজন অনেক খারাপ। তো আমার বোনের অনেক মন খারাপ হয় বাড়ির জন্য, আমার ছোট বোনটারও আর বড় আপুরও হয়। কিন্তু আমার কাছে আমার মনে হয় যে না, বাড়ি ছাড়া আমার সব জায়গায় ভালো। গ্রামের বাড়ি আমার একদমই পছন্দ না, কারণ এখানকার মানুষ খুবই খারাপ। কারণ আমার হচ্ছে বাবা নাই, ভাই নাই, তো বাড়িতে আসলে কেউ নাই আমাদের, এটাই মনে হয়। আর আপু তখন বের হয়েছে বাড়ি থেকে, এখনো আমাদের খুব কম যাওয়া হয়। আমি তো হচ্ছে থাকি নাই, আমার বোন তো অনেক বছর থাকছে, আর মানে আমার ছোটটাও থাকে নাই। কিন্তু আমার হচ্ছে ইচ্ছাই করে না, মানে আমার গ্রামের বাড়িতে যাওয়ার ইচ্ছাও করে না, কারণ মনে হয় যে আমার, যেহেতু আমার বাবা মারা গেছে, আমার বাবার কবর ওইখানে আছে, একটা খারাপ লাগা তো কাজ করে যে নিজের মানে যেখানে নিজের বাড়ি, নিজের বাবা আছে, তো এটা আসলে খুব খারাপ লাগে ওইখানে। আর কি বলবো, তখন আমার মনে হয়েছে যে বাবা বেঁচে থাকলে এরকম স্ট্রাগল মানে হইতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিক দিয়ে হয়তো অনেক কিছু দেন মানুষকে, আর আরেক দিক দিয়ে পরীক্ষার জন্য গোটা পৃথিবী হয়তো সামনে দাঁড় করিয়ে দেন। কারণ যে ধরনের লুক, যে ধরনের দেখতে তারা, যে ধরনের পরিবার তারা, যে ধরনের সুন্দর গ্রুমিং তাদের, শুধু বাবা বাসায় না থাকার কারণে, বাবা অল্প বয়সে বাবা চলে যান পৃথিবী ছেড়ে, সেই কারণে কিন্তু তাকে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নিতে হয়। যা তোমাদের ছোটবেলার স্মৃতি সব কিন্তু ওই বাড়িটাকে ঘিরে, কিন্তু ওই বাড়িমুখী হওয়ার জন্য আর মনও চায় না, ওই মানুষগুলোর মুখও দেখতে মন চায় না, রাইট? আমার তো করেই না আমি। তারপরে আবার আম্মু হচ্ছে আমাদেরকে নিয়ে কিশোরগঞ্জ মানে ইয়ে হয়েছে। এবার বাকি জীবনটার কথা শুনি, যে এত স্ট্রাগল, এত কিছুর পর কিভাবে তোমার জীবনে পরিবর্তন আসলো একটু শুনি। ওই স্ট্রাগল বলতে তারপরে আমরা বাড়ি ছেড়ে চলে গেছি কিশোরগঞ্জ, মানে ওইখানে আমার মামারা পরে বলছিল যে এত বড় ঘটনা হয়েছে রাতারাতি, কারণ তখন তো ফোন টোন অত ইজি ছিল না, আমাদের ছোট্ট একটা বাটন ফোন ছিল আমার আম্মার কাছে। এত রাতে মানে ফোন করা বা থাকে না যে এত প্রিপেয়ার না, মানে কাউরে জানানো, তখন এরকম একটা সিচুয়েশন ছিল। তো পরে বলছে যে না, 3টা মেয়েকে নিয়ে রিস্কি, এখানে থাকা যাবে না, তুমি চলে আসো। আর এর মাঝখানে আমার আপুর, যে বললাম এসএসসি পরীক্ষা শেষ, আপু হচ্ছে ইন্টারে ভর্তি হয়েছে, আমাদের হচ্ছে আপু হচ্ছে ঢাকায় চলে আসছে পড়াশোনার জন্য। আর আমি হচ্ছে ছিলাম আমাদের হচ্ছে কিশোরগঞ্জ, আমার ওখানে আমার হচ্ছে আমার মামা আছে আর খালা আছে সবাই। তো আর আমার হচ্ছে একটা তখন আরেকটা স্ট্রাগল, আমার বড় বোন ঢাকায় আর আমরা হচ্ছে কিশোরগঞ্জ। আবার বাড়িও হচ্ছে তখন তো একেবারে বাড়ি ছাড়ে নাই, বাড়িতেও হচ্ছে যাইতে হয়, কারণ দুইটাই মানে মেনটেন করতে হয়। এই হচ্ছে একটা বেদখল হয়ে গেছে না, বাসা আছে কিন্তু
হচ্ছে যাওয়া পড়ে না Okay, সবকিছুই আছে। তারপর পরে হচ্ছে ওই তারপর বেড়ে ওঠা তোমার, আমি তোমার যে আমরা যে গল্প থেকে একটু সরে আসছিলাম যে প্রথম কাউকে ভালো লেগেছে কিনা, পরে শুনলাম যে যার হাত ধরেছো তার তোমাকে ভালো লেগেছিল, ওই স্টোরিতে সরাসরি যেতে চাই। হ্যাঁ, ওই যে বললাম যে তারপরে আমার বোন হচ্ছে পড়াশোনার শেষ করার সাথে সাথে নিজের বিজনেসটাকে হচ্ছে গুছাইলো। আমার আপুরও বিয়ে হয়ে গেল, আর ভাইয়াও অনেক বেশি মানে সাপোর্টিভ। আর যেহেতু আমাদের ছেলে নাই, ভাইয়াই হচ্ছে আমার কাছে মনে হতো আমার আপন ভাইয়ের থেকেও কম কিছু না। আর আমার আম্মাও হচ্ছে আমার আপুর হাজবেন্ডকে এইভাবেই ট্রিট করতো যে আমার ছেলে আমার ভাইয়া আর কি, আপুর হাজবেন্ড। হ্যাঁ, তো তখন হচ্ছে আমাদের ওই যে বিজনেসটা স্টার্ট হয়েছে। আমি হচ্ছে আপুর সাথে একেবারে ছোট্টবেলা থেকেই, যে কারণে পড়াশোনাটা আমার আরেকটু স্লো হয়েছে, কারণ আমি বিজনেসে ঢুকে গেছি, তো আমি এইভাবে ক্লাস করতে পারতাম না বা পড়াশোনায় সংসার তো চালাইতে হবে, খরচ তো চালাইতে হবে। হ্যাঁ, ওইটাই। আর আমাদের তখন নতুন মানে বিজনেসটা আপু স্টার্ট করছে, এখানে আপুকে একটু সাপোর্ট আমাদের করতে হইতো। আর আপুরও হচ্ছে ছোট্ট একটা বেবি হয়েছে। সব মিলে আমার বোন তো হচ্ছে, বোনের মানে জীবনটা হচ্ছে হাজবেন্ড, বাচ্চা আর হচ্ছে আমরা, মানে আপুর আমাদের তো আর বাবা নাই, যে ভাই নাই, 3 বোন, মা, আর তো কেউ নাই। তো আপু চাইছে যে আমাদেরকে সবাইরে নিয়ে একসাথে থাকি, মানে যতটুকুই থাকি আমরা মানে আপুর কাজ ছাড়া না হই। আর আমার আম্মাও মানে ভাইয়াও এত সাপোর্টিভ যে মানে শাশুড়ি তারপরে মানে ওইটা ওইভাবে ট্রিট করতো না, নিজের মা নিজের বোন ওইভাবেই করতো। আর তখন দেখা যাইতো যে আমার হচ্ছে পড়াশোনার জন্য ওই যে আমি বললাম আমার হাজবেন্ড অনেক ব্রিলিয়েন্ট, মানে তার সাথে আমার একটা গুড রিলেশন ছিল, মানে সে আমাকে অনেক হেল্প করতো নোট টুট দিয়ে ওরকম। কিন্তু নোট তো এই ধরনের সুন্দর মেয়েকে সবাই তোমার কেন ভালো লাগে? ও ব্রিলিয়েন্ট তাই নাকি ছেলেটা আবার দেখতে সুদর্শন? ছেলে অনেক ভদ্র আর সে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আর খুবই ভালো, আর যে কারণে আমার ওর কাছ থেকে নোট নিতে এই কারণেই ভালো রাইট। হ্যাঁ, না এরকম না যে অন্য ইয়ে, তো মানে ভালো মানুষ, ভালো ছেলে, সবকিছু মিলায়। কিন্তু ওইটাই ওর কাছে নোট নেওয়া যায়। হ্যাঁ, নেওয়া যায়। তো এরকম একটা ভালো ইয়ে ছিল। বাট আমি শাই, আর আমি বললাম আমার বোনরে আমি অনেক ভয় পাইতাম, আমার এরকম সাহস ছিল না প্রেম করার। শাই করতে কিন্তু নোট নেওয়া শুরু হয়ে গেছে। না, এটা তো পড়াশোনার জন্য। পরে হচ্ছে সে আবার মানে আমার ছোট বোনটাকে ঢাকায়, ওর পড়াশোনা, সে আমার বোনকে পড়াইতো, আমাদের বাসায় আসতো। মানে আমার ফ্যামিলি আমার সাথে যেরকম রিলেশন শেয়ার করতে পারে না, যেহেতু আমি এত টাইম ওরে দিতাম না বা আমি একটু শাই ফিল করতাম, সে হচ্ছে আমার ফ্যামিলির মানুষজনের সাথে ভালো রিলেশন করা শুরু করলো। মানে সে খুব চালাকও ছিল, যে বুঝতে পারতো যে ওর সাথে করে আর কিছু লাভ নাই, ওরে পটাতে পড়াতে বুড়া হয়ে যাবো, বরং আমরা বাড়িকে কনভিন্স করে ফেলি। হ্যাঁ, ফ্যামিলিকে কনভিন্স করি। তো ইফতিকে পড়াইতো, পড়ানোর জন্য আসতো, দেখতো, আমার সাথে কথা বলার ট্রাই করতো। কিন্তু আমি তো স্যালন নিয়েই ব্যস্ত ছিলাম, মানে আমার কাজ যে টাইমে আসতো ওই টাইমে আমি চলে যেতাম স্যালনে, তো আমার সাথে আর কথা টথা তো হইতো না। তো ওইভাবে আমার বড় বোনকেই কনভিন্স করে ফেলছে, তারপরে আমাদের বিয়ে হয়েছে। তারপর কি শাই আছো নাকি কথাটা তো বলো, ওর সাথে হাতটা ধরো? না, এখন তো হাজবেন্ড, তো আর কি বলবো, ওই কারণে বাধ্য হয়ে তখন ওর সামনে মোটামুটি রিল্যাক্স হয়েছে, রাইট? নাকি বড় বোন কি পরে মেনে নিয়েছিল আপনাদের? ওরাই তো বিয়ে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে আরেকটা আমার হচ্ছে বিয়ে হয়ে গেছে, যে আমার হাজবেন্ডের বাড়ি কিশোরগঞ্জ, তো বাসা ওইখানে। তো যেই টাইমটাতে বললাম না, আপু তো হচ্ছে মানে মানে আমার আপুকেই পটাইছে বিয়ে, সবাই মিলে মানছে। তো মানার পরে আমার বিয়ের পরে মানে এরকম কথা ছিল বলতে এরকম না, আমি তো মানে হয় না, বিয়ের পরে মেয়েদের লাইফটাই আসলে চেঞ্জ হয়ে যায়। বিয়ের আগে যে পজিশনে থাকে, পরে সবকিছু এলোমেলো হয়, অনেকে হয়তো বা গুছাইতে পারে, কারো মানে আর হয় না গুছানো। মানে আমার হচ্ছে এরকম যে বিয়ে হয়ে যাওয়ার পরে পুরা আমি সংসারে ঢুকে গেলাম, শ্বশুর বাড়িতে। গুরুত্বপূর্ণ, রাইট? যে তোমরা কিন্তু একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে আছো, বাবা নাই, ছোটবেলা থেকে ফাইট করতেছো, এলাকা ছাড়া তোমরা, রাইট? তোমার বোন যে কাজটা করেছে, সবাইকে নিয়ে একসাথে থাকা, একসাথে বিজনেসটাকে বড় করতেছে, হঠাৎ করে একটা সংসারে যাওয়ার কারণে সবকিছু ছেড়ে দিয়ে তুমি চলে আসলে, নাকি ওইটা কন্টিনিউ করতে পারলে ওই কষ্টটা তো, নাহলে তো গ্যাপ পড়ে যাবে না, তুমি যেহেতু ওই জায়গাতে সময় দিতে পারছো না। ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। সত্যি
এই সেকেন্ড ফেজে শুধু একটা জিনিসই জানবো, বিয়ে তো হয়ে গেল এই ছেলের সাথে, বাট আমি ঠিক অনুষ্ঠানের এই পর্বে যে জিনিসটার গন্ধ পাচ্ছি সে জিনিসটা আমি খুবই খুবই নির্দিষ্টভাবে তোকে বলতেছি বোন, আর কোনোদিন কোনো বোনকে এভাবে ভালোবাসবে না, আর কোনো বড় ভাই বাবার অনুপস্থিতিতে বাবার মতো করে গোটা পরিবারটাকে আগলে রাখবে না। যদি কোনো বোন আর কোনো ভাই, বিয়ে এমনই একটা ভালো এবং মন্দ দিক যে বিয়ের পরে অনেকেই স্বার্থপর হয়ে যায়। অনেক ছেলেকে দেখেছি বিয়ের পর স্বার্থপর হয়ে সংসার নিয়ে আলাদা হয়ে যেতে, বেমালুম ভুলে যেতে ছোটবেলাতে একটা ডিম যে 5 জন মিলে ভাগ করে খেত, বেমালুম ভুলে যেতে যে যে গ্রামে সারা রাত ধরে যুদ্ধ করেছে নিজেদের আব্রু ইজ্জত বাঁচানোর জন্য, পরবর্তী দিন সকালের আলো ফোটার সাথে সাথে তাদেরকে দেশ ছাড়া হতে হয়েছে। বেমালুম ভুলে যায় ছোট ছোট করে যে তাদের এই ছোট বিজনেসটাকে ডেভেলপ করতেছে, কেবল বিয়ে হওয়ার সাথে সাথে সে তার নিজের সংসারে ব্যস্ত হয়ে গেল স্বার্থপরের মতো। তার পরিবার, তার বোন কিন্তু স্বার্থপরের মতো এই সিদ্ধান্তটা নেয়নি, নিলে কিন্তু এই সুপ্তি বা ইপ্তি দ্বারা ভেসে যেত। সত্য না মিথ্যা? হ্যাঁ, তা তো অবশ্যই। অনুষ্ঠানের এই পর্যায়ে কি মনে হয় না যে অনেক স্বার্থপরের মতো সিদ্ধান্ত হয়েছিল বিধায় বিয়ের পর তুমি তোমার স্বামী সংসার নিয়ে এমনই ব্যস্ত হয়ে গেলে যে এই পরিবারটা যে যে গ্রো করতেছে বিজনেসটা, ওরা যে অথই পাথরে পড়ে যাবে বিজনেসটা, যে স্বপ্ন দেখেছিল সবাইকে নিয়ে বড় বোনটা, তুমি সেই দায়িত্ব থেকে দূরে চলে গেলে? আসলে আমি মানে বিয়ে তো হয়েছে আমার, আমিও চাইছিলাম যে মানে আমি আমার বোনের সাথেই সবার সাথে মিলেমিশেই আমি যাতে বিজনেসটাকে ধরে রাখি, কিন্তু হয় না যে আমার সব চাওয়া তো হচ্ছে একজনের উপরে হয় না। তখন আসলে ফ্যামিলির মানে আমার তো আর ফ্যামিলি আরেকটা বেড়ে গেছে, তখন আমার শ্বশুর বাড়ির মানুষ মানে আমার শাশুড়ির একটা এক্সপেকটেশন, আমি বাড়ির বড় বউ, আমি ওখানে সংসার সবকিছু মেনটেন করব, সামলাবো সবকিছু। এটার জন্য কিন্তু আমিও অনেক কষ্ট পাইছি, আমার বোন অনেক কষ্ট পাইছে, যে কারণে আপুর সাথে আমার বিয়ের 5 বছর আমার বোনের সাথে আমার কথা হয় না। আমার বোনের বেবিটাকে দেখার জন্য আমি আমার ভাইয়াকে ফোন দিছি, মানে কারণ আপু আমার সাথে কথা বলবে না আমি জানি। আর এরকম সিচুয়েশন আসলে আমি ইচ্ছা করে করি নাই যে মানে এখন হচ্ছে আমার হাজবেন্ড অনেক সাপোর্টিভ, আমি বলি, সে আমাকে মানে স্পেস দিছে যে ঠিক আছে আমরা বিয়ে করছি, তুমিও ঢাকায় আপুর সাথেই জয়েন হবা, কিন্তু এই যে ফ্যামিলির কিছু বাইন্ডিংস থাকে, শ্বশুর বাড়ির মানুষজন সবকিছু মিলায়, শাশুড়ির মানে হয় না টাইমটা কিভাবে যেন চলে গেছে ওইখানে। এরপরে শুরু হইলো করোনা, তখন হচ্ছে আমি আরো ডিপ্রেসড, মানে আমি ভাবছিলাম যে আস্তে আস্তে আমি আবার ঢাকা ব্যাক করব, আপুর সাথে সবকিছু করবো। আর বিজনেসের কি অবস্থা তখন? তখন হচ্ছে আমার আপু একাই স্ট্রাগল করতেছে বিজনেস নিয়ে, বাজে অবস্থা নিঃসন্দেহে। তখন তো আমি ছিলাম না, বাজে অবস্থা ছিল না। আমার বোন বললাম না অনেক, তার অনেক এফোর্ট, সে সবসময় হচ্ছে মানে স্ট্রং পার্সোনালিটি, যে কারণে আমার সাথে কথা না বলেও সে থাকতে পারছে, মানে বিজনেসটাকে এরকম করে ধরে। যে বিয়ে দিছে, বিয়ে দেওয়ার পরে 6 বছর তার সাথে কথা বলে না। হ্যাঁ, মানে কথা বলে নাই, একটাই কষ্ট যে আপু চাইছিল যে বিয়ে করছি কিন্তু আমার কেরিয়ার, আমাদের বিজনেস, এটা ফ্যামিলি বিজনেস, কারণ এখানে আমাদের এরকম একটা কাজ যেটা হচ্ছে মানে কি বলবো, মানে কোথাও যাইতে হবে না কারো, মেয়েদের যে কত স্ট্রাগল, বাইরে যায় জব করতে গেলে কত ধরনের হয়রানির শিকার হইতে হয়, বাট আমাদের এটা একটা ফ্যামিলি বিজনেস, এখানে আমি নিজের বাসায় থেকে বসে আমি কাজটা করতে পারবো। বিজনেস না সত্যি তোমাদের অস্তিত্বের সাথে জড়িয়েছিল, হ্যাঁ, অস্তিত্বের তোমাদের সাথে। গোটা পরিবারটা ভেসে যেত যদি উদ্যোগটা বোনটা সময় মতো না নিত। হ্যাঁ সেটাই তো, ওই মানে বিষয়টাই আমি বলতেছিলাম যে আমাদের যে বিজনেসটা, ও 6 বছর তোমার সাথে কথা হয়নি? হ্যাঁ 6 বছর বলতে আপুর কথা হয়েছে, কিন্তু ওই যে আমার সাথে রাগ কষ্ট, আর আমিও শ্বশুর বাড়িতে একটু হয়ে গেছি, কারণ আমিও তখন এমন একটা সিচুয়েশনে যে আমি আসলে নাম কি বললে? টিকলি নাকি? টিকলি, রোকায়া টিকলি। কি বলে ডাকো? আমি আপু বলেই ডাকি। আপুর সাথে কথা বলো, এটা ক্যামেরা, এটা তোমার জীবনে একটা বড় একটা আর্কাইভ। ভালোবাসা বাংলাদেশ, ঢাকা এফএম 90.4, এই আর্কাইভ তোমার সাক্ষী হয়ে থাকুক, এবং জীবনে ব্যাখ্যা দেওয়ার এই সুযোগ আর পাবা না। বাট আমি তোমাকে পরিষ্কারভাবে আরেকবার বলে রাখি, এই টিকলি ধরনের বড় আপু বা এই ধরনের বড় ভাইরা যদি পৃথিবীতে আসা বন্ধ করে দেয়, তুমি, ইফতি এবং তোমার মা মিলে যে পরিবার, এরকম অনেক পরিবার লিটারালি ভেসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত বেশি দয়াবান যে এই ধরনের কিছু মানুষকে, ফেরেশতা রূপের মানুষকে এই পৃথিবীতে পাঠান। এর জন্য তুমি, ইফতি বা তোমার মা এই ধরনের মানুষগুলো বেঁচে যান।
যদি কিছু বলার থাকে, দিস ইওর ক্যামেরা, আপুকে সম্বোধন করে বলো। এবং যে স্বার্থপরতা সে দেখাতে পারেনি, তুমি সমাজের প্রয়োজনে হোক, পারিবারিক প্রয়োজনে হোক, নিজের ব্যস্ততার জন্য হোক, তার হাত হঠাৎ করে ছেড়ে দিয়েছো, যার জন্য কিন্তু অনেক কষ্ট পেয়েছে এবং আমার মনে হয় সে কষ্টটা ভিতর থেকে তার এখনো যায়। হ্যাঁ, আপু অনেক কষ্ট কথা পাইছে। বলো, আপুকে সম্বোধন করেই কথা বলো। আপু তোমাকে অনেক ভালোবাসি। আমি আসলে এই যে বললাম না, আমি কথা চুপচাপ, বলো, কথা বলো, কথা বলো। আমি মানে মনের অনেক কিছু গুছায় আমি কখনো বলতে পারি আচ্ছা না বলো, আপুকে। বলো, বলা উচিত। যে আমিও চাইছিলাম যে তোমার সাথেই আমরা সবাই একসাথে থাকি, কিন্তু ওই যে বললাম বিয়ের পরে করোনা, আবার আমার বেবিও হয়ে গেছে, তখন আমি আসলে ওইভাবে মানে দুইটা ব্যালেন্স করতে পারি নাই আমি। সেই জন্য আমিও অনেক মানে ডিপ্রেশনে ছিলাম, অনেক কিছু মানে আমি ভাবতাম যে আমি কিভাবে আসলে কামব্যাক করব, আমার বোনের কাছে আমি আসলে কিভাবে যাব, কিন্তু ওইটার সুযোগ আমার হাজবেন্ডই আমাকে পরে করে দিয়েছে। সে যখন বুঝতে পারছে যে আসলে আমিও আমার কিভাবে দেখো ভালোবাসার, তোমার বোনটারে একটু বলো, তোমার জীবনে কিভাবে দেখো এই মানুষটাকে? আমার তো মনে হয় যে তোমার বাবা আমার চলে যাওয়ার আইডল, পরে। আমার বোন হচ্ছে আমার আইডল। আমার বোন মানে মানে থাকে না মানুষের একজন অনুপ্রেরণার একজন মানুষ, আমার বড় বোন হচ্ছে এরকম আমার কাছে। আলহামদুলিল্লাহ সে এখন অনেক ভালো পজিশনে আছে। আমি আস্তে আস্তে বলবো ওকে, সবকিছু। যাই। তারপরে হ্যাঁ। বলছিলে যে স্ট্রাগল করতে করতে তোমার 6 বছর পার হয়ে গেছে, পরিবারের সাথে অ্যাডজাস্ট করতে করতে। হ্যাঁ। তারপর 6 বছর হচ্ছে মানে আমার বিয়ের বয়স, কিন্তু ওরকম না যে সংসারে আমার 6 বছর হয় নাই, আমি খুব তাড়াতাড়ি পরে হচ্ছে চলে আসছি। Okay. তো যেটা বলতেছিলাম, ওই যে ফ্যামিলিতে আমি ঢুকে গেছি, আমিও অ্যাডজাস্ট করতে পারতেছিলাম না, কারণ ঢাকা আর কিশোরগঞ্জ একসাথে থাকলে দুইটা ব্যালেন্স করে আমি করতে পারতাম, কিন্তু ওইখান থেকে এখানে আসলে ব্যালেন্স করাটা একটু কষ্টকর ছিল। তারপরে আস্তে আস্তে সবকিছু হ্যান্ডেল করছে আমার হাজবেন্ড। সে অনেক বেশি সাপোর্টিভ এবং খুবই পজিটিভ একজন পার্সন, যে আমাকে চাইছে যে সবসময় আমি নিজের পায়ে দাঁড়াই, আমার নিজের একটা পরিচিতি হোক। তো যে কারণে আর আমার ভালোবাসার কাজ তো আমি বললাম আমাদের বিজনেসটা গ্রুভি, আমি হচ্ছে এটা হচ্ছে একটা হেয়ার বেসড একটা স্যালুন, যেখানে আমরা মানুষকে সুন্দর করি, মানুষের চুলটাকে সুন্দর করে Hair দিই। নিয়ে। হ্যাঁ, হেয়ার নিয়ে শুধু আমরা আমাদের কাজগুলো হয়, হেয়ার এন্ড স্কিন নিয়ে এখন আমরা কাজ করতেছি। তো পিঙ্কের তো লাগবে না আমার না, একটু- পিঙ্কি আপু আমাদের আমার একটু Client. আফটার ক্লোজিং দ্য প্রোগ্রাম আমার একটু কিছু পরামর্শ দিয়ে অবশ্যই আমি সাজেশন করব। বুড়ো হাড়ে হবে স্কিন টিস্কিন এগুলো সবকিছু আমি সাজেশন করব, আপনি এই ট্রাই বয়সে করবেন, হবে কিনা ইনশাআল্লাহ জানি না। হবে। Anyway, তারপর তো কি নাম প্রতিষ্ঠানের? আমাদের হচ্ছে গ্রুভি হেয়ার বিউটি এন্ড স্পা। কোথায় এটা? এটা হচ্ছে মিরপুর 10 আল হেলাল হসপিটালের পিছনে। তারপর তারপরে ওই যে এটা আমি ওভারকাম করলাম, এই যে বললাম না যে একটু স্যালুন পার্লার এটা নিয়ে মানুষের আসলে একটা নেগেটিভ সবসময় ধারণা থাকে। আমার শ্বশুর বাড়ি থেকেও একটু ধারণা খারাপ ছিল হয়তো বা। আর পরে আস্তে আস্তে এটা যখন দেখলো যে না, খুব ভালো বিজনেস, ভালো গ্রো করতেছে খুব ভালোভাবে, এবং বাংলাদেশের যত বড় বড় হেয়ার স্যালুন আছে তার মধ্যে আমাদেরটাও মানে আলহামদুলিল্লাহ একটা নাম করা একটা বাহ, স্যালুন। বিশাল আর ব্যাপার। আমাদের ক্লায়েন্ট বেসড আলহামদুলিল্লাহ খুব সিলেক্টিভ ক্লায়েন্ট নিয়ে আমরা কাজ করতেছি, এবং সবাই হচ্ছে খুব মানে থাকে না যে খুবই পোলাইট, মানে অনেক মানে ভালো মানুষজন এরকম হচ্ছে। মানে আমি যদি কাউকে একটা বুঝাই যে আপু আপনি এই ট্রিটমেন্টটা এইভাবে করেন, আপনার পার এটা- মান্থ তোমাদের টার্নওভার কেমন হয় আলহামদুলিল্লাহ ভালো হয়। আনুমানিক? হ্যাঁ, এটা কি বলতেই হবে? এটা সবাই কয়, দেবে দেখলে ভাইরাল দেখছিস আমি কি পরিমাণ ভিডিও দেখি, এটা সবাইকে, এটা কি বলতে হবে? তারপর জোর দেয়, তারপর বলে ফেলে 10 লাখ, আর তারপরে ভাইরাল, আর তারপর আমি এটা এই কথা বলতে যেই বলে তার মনে হবে যে লাখের উপরে, এটা বুঝে নিতে এটা হবে। বলতে না না 10 lakhs এর উপরে। তাহলে আমি নাই Per month। বলি, কারণ সবাই তো তার মানে আরো লাস্টে বেশি। বলে। এটা আমি আর বলতেই বলবো হবে না। যে ফুডাপি বলে 10 lakhs per month, তারপরে এটা হিট। ফুডাপি না, অন্য আপি। ও হ্যাঁ। হ্যাঁ, ফুডাপি তো। আমার ভুল হয় না ক? Sorry. হ্যাঁ, বলতেই হবে। কত? আচ্ছা, এটা প্রোগ্রামে ডিপেন্ড করতেছে কত। ঠিক মানে ঠিক যে ঠিক। মানে ইয়াটা ঘুরলো অল দা আপনাদের, ওয়ে যে টু business এর সেই কারণে। জায়গা থেকে, হ্যাঁ, যেখান থেকে exactly. বাড়ি থেকে পালিয়ে আসলে বাবা অত কষ্ট, এই আপু যুদ্ধ করেছে, তুমি হাত ছেড়ে চলে গেছে কিন্তু স্বার্থপরের মতো। না আমি যেভাবে ও ব্যাখ্যা যাই দাও, ব্যস্ত না, তোমার না, সংসার, এটা ঠিক আপু আছে, বলে, এটা তোর সংসার নাই, আপু বলে ওর জীবন যে নাই, আপু এটা এই সব বলে। হ্যাঁ। যে পারে সে সব পারে, ব্যালেন্স করতে পারোনি, ছোট বিধায় সারেন্ডার করে বেঁচে যাচ্ছ, কিন্তু ফাইনালি সেটা দাঁড়াইছে এবং
হেয়ার স্যালুন যেগুলো আছে তার সেরাগুলোর একটা আচ্ছা, পার মান্থ ইনকাম আপুর কেমন হচ্ছে, আনুমানিক? যে যেটা বললেন যে স্বার্থপরের মতো, এটা আপু সারাদিনই মানে না, কথা আমাকে সত্য। বলতো তুমি যে যত যাই স্বার্থপরের বলো, মতোই, কথা সত্য। এটা সবাই মানে বলবে আপনি যেরকম বলতেছেন, না, 100% কিন্তু সত্য। আমি এটা প্রুভ করছি যে আমি স্বার্থপর না, যে কারণে আমি কামব্যাক করছি। কামব্যাক করে প্রুভ করে কততে গিয়ে ঠেকাইছো? হ্যাঁ, এখন 8 হচ্ছে প্লাস 10 প্লাস 5 প্লাস 6 প্লাস এরকমই আমার কোনটা? একটা 6 ইন্সপিরেশন প্লাস তো দরকার 6 আছে। প্লাস হয়, আর এটা ডিপেন্ড করে আসলে। প্লাস ফ্ল্যাকচুয়েট করে, বাট অল অন এভারেজ 6 লাখ প্লাস পার মান্থ। বাপরে এটা বাপ, আসলে ডিপেন্ড করে মানে কাজের উপর। অনেক বাংলাদেশের সময় অনেক সবচাইতে ভালো হয়। টপ মোস্ট কর্পোরেটের জবে 3-4 জনের বেতন। দেখছো কোথায় নিয়ে গেছে প্রতিষ্ঠানটাকে? আরেকবার কংগ্রাচুলেশন টু ইউ। আপনার মতো মেয়েরা আছে বা আপনাদের মতো মানুষরা আছে বিধায় এরা বেঁচে যায়, স্পেশালি এইসব মানুষজন। আর আপনারা আছেন বিধায় উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমরা একদম টুপি খোলা স্যালুট জানাতে আর চাই। এখন হচ্ছে গ্রুবিটা সম্পূর্ণ এখন আমার হাতে, আমি গ্রুবি হ্যান্ডেল করছি। আর আমার আরে বাবা। বড় বোন চলে গেছে ইংল্যান্ডে আমাদের আচ্ছা, আমরা তাহলে গল্পটা বাকিতে যাই। তারপরে তুমি বলছে যে এখন প্লাস 6 লাখ প্লাস আমরা পার মান্থ ইনকাম এটা করতেছি। ডিপেন্ড করে আসলে। all on average। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, তারপর তো কাজে ঢুকছো, এখন তো কাজটা পুরো দায়িত্ব তুমি নিয়ে নিয়েছো। হ্যাঁ, এখন হচ্ছে আমার বোন দেশের বাইরে চলে যাওয়ার আগেই হচ্ছে মানে উনি কি ইংল্যান্ড চলে গেছেন অলরেডি? হ্যাঁ বাহ। 2 ইয়ার্স আপু দেশের 2 বছর? বাইরে, ইংল্যান্ড ফুল Family ফ্যামিলি। সহ? হ্যাঁ, ফুল ফ্যামিলি সহ। আচ্ছা। এন্ড আলহামদুলিল্লাহ আমার গুজবাম করতেছে। এন্ড আলহামদুলিল্লাহ আমাদের অ্যানাদার স্যালুন ইংল্যান্ড, গ্রুবি হেয়ার ইংল্যান্ডে? বিউটি এন্ড স্পা। ইংল্যান্ডে ব্রাঞ্চ? জি, আমাদের আরেকটা ব্রাঞ্চ। আর বাংলাদেশের ব্রাঞ্চটা এখন সম্পূর্ণ আমি টেক কেয়ার করতেছি। ইপ্তি কোথায়? সে আমাকে হেল্প করে অলওয়েজ। আচ্ছা। সে আমার আর মা? সবকিছু, মা আমাদের সাথী। মা কি বলে তোমাদের এই সফলতা দেখে? আমার আম্মার দোয়া ছাড়া তো আসলে সম্ভবই না এত তোমার কিছু। হাজবেন্ড কি বলে? আর আমার হাজবেন্ড, বললাম আমার হাজবেন্ডও বিজনেসম্যান। সে হচ্ছে বলে যে তুমি তোমার মতো আগায় যাও, তোমার আমার মানে এরকম না যে আমি তোমারে বাধা দিব কোনো কিছুতে। সে আসলে অনেক সাপোর্ট করছে আমাকে একদম। মানে সে আমাকে আসলে বুঝতে পারছে যে আসলে আমার বোন ছাড়া আমাদের ফুল ফ্যামিলিটা আমরা ছাড়া আমিও কষ্ট পাইছি। আর স্বার্থপর না, আমি বুঝাইতে পারি নাই আসলে ওই টাইমটা। আমি ছাইরা আসলে হয়তো বা দেখা যায় যে মানে সবাই তো সবার যাই হোক, জায়গা এখন থেকে পরিশ্রম দিয়ে পুষায় দিচ্ছ, তাই তো? মানলাম, নাহলে তো তোমার দায়িত্ব পুরোটা থাকতো না। শ্বশুর শাশুড়ি বা আশপাশের লোকজন তো স্বাভাবিক এখন বউদের সম্বন্ধে এগুলো বলেই, আর সালুন বিজনেসের সাথে একটু বেশি বলে এই বাংলাদেশের পার্সপেক্টিভে। এখন হচ্ছে কি বলে সবাই পজিটিভ। এরকম লক্ষ্মী বাবা দ্বিতীয়টার হয় না? তা তো অবশ্যই। তাই বলে? আমাকে দেখে আমার মানে ননদরাও ইন্সপায়ার্ড, যে তারাও বিজনেস করতেছে। মানে তখন বিজনেসটা মানে হয় না মেয়েরা সংসার করবে বিজনেস করবে এরকম এখন না। অনেকেই বের হয়ে আসছে এখান এখন থেকে। সবাই যার যার মতো কাজ করতেছে, বা আমাদের কাজটাও মানে শিখতে চাচ্ছে, করতে চাচ্ছে এরকম আর কি। তার মানে এতটা পজিটিভ হইলেই তো হয় যে না খুব ভালো লাগে আপনাদের কাজ, আমিও শিখবো, আমাকে শিখান, এটা আর কি। আর ওইটাই বললাম যে আলহামদুলিল্লাহ এখন আমি ওইটা খুব ভালো করে মেনটেন করতেছি, আমাদের গ্রুবি হেয়ার বিউটি এন্ড স্পা। আর আরেকটা তো ইংল্যান্ডে আপু, ওখানে আবার আপুর নতুন করে স্ট্রাগল করতেছে। আই হোপ আমরাও একসময় আবার দেশের বাইরে যাব আপু, এরকম একটা পজিশন আপনারা আমাদের জন্য শুনছেন তো করবো। মনোযোগ দিয়ে যে শক্তির জীবনের কথা। বাবা হারিয়েছে সে মাত্র 4 থেকে 4.5 বছর বয়সে। 3 বোন আর মাকে নিয়ে তাদের একার যুদ্ধ। অসম্ভব সুন্দরী 3টা বোনই, এবং মাও কিন্তু তখন বয়সও তিনি একেবারেই ছোট। মামারা চাইছিল বিয়ে দিয়ে দিতে। মামা বলেছিল যেন আমার এই 3 মেয়ে কোথায় যাবে, ওরা তো ভেসে যাবে, ওদের জন্য হলেও শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করে যাব। আর উপরে বসে আছেন সমস্ত ফায়সালার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার হেল্প ছিল। এমনও রাত ছিল যে রাতে জোর করে বিয়ে করতেছে এই লক্ষ্মীমন্ত মেয়েটিকে, টিকলি যে তার বড় বোন, সেই মেয়েটিকে জোর করে বিয়ে করছে। কিন্তু তার মধ্যে তো আগুন, তার ভেতরেতে আগুন, তার পার্সোনালিটি অসম্ভব রকমের প্রজ্ঞা। সে মেয়েটি তখন একাই যুদ্ধ করেছে, ক্লাস এসএসসি পড়ুয়া একটি মেয়ে, ফাইট করেছে এবং ফাইনালি সকাল হতে হতে তার এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তারপরে গ্রুভি হেয়ার বিউটি স্যালুন অ্যান্ড বিউটি অ্যান্ড হেয়ার স্যালুন, গ্রুবি হেয়ার বিউটি এন্ড স্পা। হ্যাঁ, and spa as well. So এইটা তারা লঞ্চ করে এবং বহু কষ্ট করে এই টিকলি মেয়েটি, যে মেয়েটা এখন ইংল্যান্ডে আছে, তার বড় বোন, সে ফাইট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। বিয়ের কারণে 6 বছর সময় দিতে পারেনি, 6 বছর না, আরো একটু কমই হবে।
ইয়ার্স আমি হচ্ছে সময় দিতে আচ্ছা, পারি 2 ইয়ার্স মতো সময় দিতে পারেনি, দেন ফাইনালি শি কাম ব্যাক। যেহেতু ওর দায়িত্ববোধ ছিল বড় বোনের প্রশ্নে, সে জান প্রাণ দিয়ে সেই প্রতিষ্ঠানটাকে দাঁড় করাতে চেষ্টা করেছে। ফাইনালি এখন সেই গ্রুভি যে বিউটি সেলুন অ্যান্ড স্পা, সেটার দায়িত্বে সে আছে, এবং বোন সেকেন্ড ব্রাঞ্চ ওপেন করেছেন ইংল্যান্ড। লাস্ট 2 ইয়ার্স তারা ফ্যামিলি সহ বড় বোন ওখানে থাকতেছে। হু নোজ, ওয়ার্ল্ড ওয়াইড তাদের এরকম চেইন শপ দাঁড় হয়ে যাবে। ইটস এ মাল্টি মিলিয়ন বিজনেসের দিকে গিয়ে চলেছে। অলরেডি আর্ন 6 লাখ টাকা পার মান্থ। এখানে মিরপুরের যে ব্রাঞ্চ ইংল্যান্ডে তো ওপেন করেছে, আরো কিছু ওপেন হতে যাচ্ছে। এই ট্যাবু ভেঙেছে এই মেয়েটি এবং এই পরিবারটি, যেই গ্রাম থেকে আসা এই পরিবারটি, যাদেরকে দেখে একসময় হয়তো আঙ্গুল তুলেছে মানুষ যে ধরনের বিজনেসের সাথে জড়িত এরা ভালো কেউ না, সেই ট্যাবু ভেঙে ওরই আত্মীয় স্বজন যারা বিশুদ্ধার করতো তারা হয়তো সেখানে দীক্ষা নিচ্ছে বা বিজনেসে নিজেদের নাম লেখানোর চেষ্টা করতেছে। দিস ইজ অল অ্যাবাউট দ্য উইমেন পাওয়ার ইন বাংলাদেশ। যেভাবে ট্যাবুকে ভেঙে বাংলাদেশের মেয়েরা ঘুরে দাঁড়াচ্ছে, আমি স্যালুট জানাই, ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই এ ধরনের মানুষজনকে। আর এইভাবে গোটা পরিবার, গোটা দেশ, গোটা সমাজ বদলে যাক, লাভ গুরু এই প্রত্যাশায় সবসময় থাকে। অনুষ্ঠানের শেষ প্রান্তে আর যদি কিছু যোগ করা থাকে তুমি বলতে পারো। আচ্ছা, আমি এই যে বললাম আমার আম্মু অনেক মানে সুন্দর করে আমাদেরকে ড্রেস মেক করে দিত। আর আমার হচ্ছে আমার বড় বোনদের মধ্যে, মানে বড় আপু, আমি আর ছোটটার মধ্যে আমার একটু সাজুগুজু পছন্দ, মানে আমার কালারফুল জিনিসপত্র বেশি পছন্দ, যে কারণে আমার আরেকটা মানে ফ্যাসিনেশন কাজ করতো হচ্ছে সাজ, শাড়ি, মানে জুয়েলারি এই টাইপের প্রতি। তো যেহেতু গ্রুভি একটা সেটেল অবস্থায় এখন আছে, আর এখন হচ্ছে আমার সেই আরেকটা জিনিসের প্রতি আমি মানে আটকে যাই যে সবসময়। পিঙ্ক, এরা কিন্তু ব্যবসায় পুরো টাফ। যে কোনো আমরা জয়েন্ট ভেঞ্চারে যাবো কিনা তাই সেটাই চিন্তা কর। বুঝতেছি, এখন আরেকটার কথা বলতে যাচ্ছে। হ্যাঁ, আমরা জয়েন্ট ভেঞ্চারে যাবো কিনা, লাভ হওয়ার ভালো সম্ভাবনা। হ্যাঁ, তারপর তো সেটা হচ্ছে আমি আরেকটা জিনিস শুরু করেছি ছোট্ট করে, গ্লেজ বাই শুক্তি, যেখানে হচ্ছে আমার কিছু পছন্দের জিনিস নিয়ে, যেরকম আমি শাড়ি পরতে পছন্দ করি, বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠানে আমার প্রথম ইয়েতে শাড়িই থাকে, এরকম সাজ, জুয়েলারি এগুলা থাকে। তো গ্লেজ বাই শুক্তিতে হচ্ছে আমরা এখন নতুন সুন্দর সুন্দর শাড়ি, জুয়েলারি, স্কিন কেয়ার প্রোডাক্টস, এটা নিয়ে আমি আরেকটা ছোট্ট বিজনেস স্টার্ট করেছি। গ্রুভি তো আছেই সাথে, এটা হচ্ছে আমার বলে না যে গ্রুভি একটা ভালোবাসার ইয়ে, আর সেটাও হচ্ছে পছন্দের, শখের আরেকটা জিনিস, গ্লেজ বাই শুক্তি। তো আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি, আর এখন আমাদেরকে আসলে দমানোর কেউ দিন নাই। রাত খাইতে 1.5 লাখ 2 লাখ জমাইতে পারি না, আর এরা ওনারা তো শখের এখান কাজ আর থেকে ভালোবাসার কাজ করতে করতে 6 লাখ 10 লাখ কামাচ্ছে। ওকে না, খুব স্ট্রাগল করেই কিন্তু বাবজান, আসছে। তারপর আর কিছু? এখন হচ্ছে এটাই নিয়ে কাজ করতেছি, গ্রুভি, তারপর গ্লেজ বাই শুক্তি, আর আপুরও হচ্ছে গ্রুভি বাই রুকিয়া এখন টিকলি, সবাই আপু এখন ইংল্যান্ডে happy। আছে, সবকিছু নিয়ে। তো চারিদিকে খুশির সংবাদ। হ্যাঁ, তারপর তারা সুখে শান্তিতে বাস করতে থাকলো, তাই তো? তারপর আমরা সুখে শান্তিতে বাস করতেছি আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া ওই দুলা করবেন। ভাইটা বাইচে আসেনি? অবশ্যই ভাইয়া আছে, সবাই আছে, আছে। বাইচে আছে। কখনো পরে আর দেখা হয়েছে? গ্রামের বাড়ির আছে আলহামদুলিল্লাহ। সামনে দাঁড়ায় চোখে চোখ মেলানোর সাহস তো করার কথা না এখন আর। না, আসলে আমাদের এখন যাওয়া হয় না, আর এগুলো আসলে ভুলেই গেছি, পুরনো ভুলে যাওয়াটাই বাড়ির স্বাভাবিক। কাহিনী আমার মনে নাই। শেষ এখন মুহূর্তে আর হচ্ছে কিছু বলার আছে? বিজনেস নিয়ে আমরা অনেক বেশি আর মানে কিছু যোগ সিরিয়াস। করার আছে তোমার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে আর কিছু যোগ করার নাই। তো আমার হাজবেন্ড, আমার বাবাকে বড় বোন, বাবাকে কিছু বলার আছে? হয়তো পরপার থেকে খুব মনোযোগ দিয়ে দেখতেছেন তিনি। হ্যাঁ, আমার বাবার একদম বাবাকে পুরোপুরি, সম্বোধন করেই বলো। জি, বাবাকে সম্বোধন করেই বলো যদি বাবাকে কিছু বলার থাকে। আমি তো আসলে আমার বাবাকে ওইভাবে পাই নাই। আমার বড় বোন হচ্ছে মানে আমাকে বলে যে আমার বাবা এই জিনিসটা পছন্দ করতো, আমার বাবা এরকম মানুষ ছিলেন। এ কারণে হচ্ছে মানে আমার বাবা যেটা পছন্দ করতো, খুব শৌখিন ছিলেন, এবং একটা থাকে না যে একটা জিনিস যে খুব কোয়ালিটি একটা জিনিস বাঁচতেন সবকিছুর মধ্যে থেকে। তো আমার বড় বোন হচ্ছে এরকম, মানে বুঝায়, যেহেতু আমি ছোট ছিলাম, আমার তো বাবার চেহারাটাই খুব ভালো করে মনে পড়ে না। তো আমি আচ্ছা মানে আল্লাহর কাছে তো অবশ্যই বলি যে আমার বাবাই তো বাবা, মানে সন্তান যেহেতু আমরা, তো আল্লাহ উনাকে সবসময় ভালো রাখুক যে জায়গায় আছেন। আর আমার আম্মার জন্যও তো অবশ্যই, আমার মা হচ্ছে স্ট্রাগল করে আমরা 3 বোনকে ধরে রাখছে। তো মানে আমার আম্মুকেও হচ্ছে অনেক ভালোবাসি, আমার বড় বোনকেও ভালোবাসি। আমি চাই আমার ফুল ফ্যামিলিকে নিয়ে এভাবেই ভালো থাকতে। হাজবেন্ড বেচারা কষ্ট পাবে শেষ মুহূর্তে? না, হাজবেন্ড আমার সাথেই আছে, সে আমাকে সাপোর্ট করে। ওকে আলাদাভাবে বলার কিছু নাই? তাকে আর আলাদাভাবে বলার কিছু নাই, আমরা সে তাহলে- অনেক ভালো মানুষ, সে সাপোর্ট করে বলেই হচ্ছে আমি সংসার ফ্যামিলি
মানে শ্বশুর বাড়ি সবকিছু এক সাইডে রেখে আমি আমার সাইডেই আমার মতো করে কাজ করতে পারতেছি। তাহলে এখন কৃতজ্ঞ থাকা উচিত শ্বশুর শাশুড়ি প্রশ্নে যে এখন ফাইনালি হ্যাঁ, তারা অবশ্যই, কারণ শ্বশুর শাশুড়িও হচ্ছে মানে ওদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তারাও আমাকে অনেক ভালোবাসে, তারাও বুঝতে পারছে যে আমার পছন্দের জায়গাটা কোথায় আর আমরা কিভাবে ভালো থাকবো, ওইটা মানে ওইটা চাইলেই হয়তো বা সংসারটা সুন্দর থাকবে। তো সবাই ভালো, আর আমি কিছু? কাউরে কিছু খারাপ বলবো আর না। কিছু যোগ করতে চাও? না, একটা শুধু কাজ বাকি থাকলো যে 50 বছর ঊর্ধ্ব মানুষের জন্য স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার কি হতে আমার পারে? শাশুড়িকে কিন্তু আমি হচ্ছে ইয়ে করে দিই। না, গুরু বলতে তোমার চাচ্ছি শাশুড়ি ছেলেদের মানে জন্য। কি শাশুড়ির বয়সী নাকি? আমি একটু ঘাবড়ায় গেছিলাম। আপনি বলেন আর অনুষ্ঠান 50 বছর। শেষ করছি এখন দারুণ একটা ভালো লাগা নিয়ে শূন্য থেকে শেখরে যাওয়ার যে গল্প আজকে শুনলাম, এবং লেটস গ্রো টুগেদার, চলো একসাথে বাড়ি, চলো একসাথে বড় হই, চলো একসাথে নিজেদেরকে ডেভেলপ করি, তার দারুণ একটা এক্সাম্পল কাছ থেকে দেখলাম। যারা সামান্য 1 ইঞ্চির চৌহদ্দ নিয়ে 2 ভাইয়ের মধ্যে মারামারি করে, যারা সামান্য একটা জামা নিয়ে বা বাল কেন মাছের পাতে তার পেটি পড়লো আর আমার লেজা পড়লো সেটা নিয়ে 2 বোনে চুলাচুলি করে, তাদের জন্য বড় একটা এক্সাম্পল হতে পারে টিকলি, ইফতি এবং শুক্তির গল্প। যাদের বাপ চলে গেছে আর্লি এজে, তারা তাদের মাকে নিয়ে যেভাবে ফাইট ব্যাক করেছে এবং তারা একসাথে গ্রো করেছে, যে কারণে তাদের একটা স্যালুন অ্যান্ড হেয়ার স্পা এখানে, একটা ইংল্যান্ডে, এবং ভবিষ্যতে আরো কিছু ভেঞ্চারে যাচ্ছে এবং লক্ষ টাকা মাসে ইনকাম করতেছে। বাংলাদেশের পার্সপেক্টিভে বড় বিগলেস শট মাল্টিমিলিয়নিয়ার যেসব কোম্পানি আছে, তাদের টপমোস্ট এক্সিকিউটিভরা যে বেতন পাচ্ছে সে বেতন দিয়ে রাখার মতো ক্ষমতা তাদের হয়ে যাচ্ছে। ইটস রিয়েলি প্রেজওয়ার্দি, উই আর রিয়েলি অনার্ড, উই আর রিয়েলি ইন্সপায়ার্ড। ভালোবাসা বাংলাদেশ, ঢাকা FM 90.4, we are really flooded away with graceful presence of you and Tikli and of course Sipti এবং তোমাদের মা। সবার জন্য অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। এই ছিল আজকের ভালোবাসার বাংলাদেশ। আজকের এই গল্পটা নিশ্চয়ই খুব ইন্সপায়ারিং ছিল, এবং এরকম আসলে ঘরে ঘরে এরকম একটা বড় আপু খুবই দরকার। বাবার ক্যারেক্টারটাকে আমরা সবসময় চিন্তা করি যে একটা ভাই হচ্ছে বাবার জায়গাটা পূরণ করতে পারে, কিন্তু একটা বড় আপু যে সেই জায়গাটা পূরণ করতে পারে, সেটা আজকের গল্প শুনে আমরা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ সুপ্তি আপু ঢাকা FM আসার জন্য এবং আপনার এই গল্পটা শেয়ার করার জন্য। আর কিছু কি আমাদের অডিয়েন্সকে বলবেন? থ্যাংক ইউ সো মাচ ঢাকা FM। আমি হচ্ছে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগতেছে। আসলে এটা অনেকেই মানে আমার এই গল্প থেকে ইন্সপায়ার হবে যে স্ট্রাগল করেও মানুষ বড় হইতে পারে, দাঁড়াইতে পারে, ঘুরে দাঁড়াইতে পারে, পিছনের কষ্টগুলো পিছনে রেখে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর দোয়া করবেন আপুর জন্য, আর সুন্দর হওয়ার জন্য অবশ্যই গ্রুভিতে আসবেন। আমাদের হেয়ার স্যালন গ্রুভি হেয়ার বিউটি এন্ড স্পা। তো ইনশাল্লাহ যদি এখানে আসেন আমার সাথেও দেখা হবে, প্লাস আমরা আপনাদেরকে কিভাবে সুন্দর রাখতে পারবো সেটা হচ্ছে সাজেশন করব আমি। সেটাই, অবশ্যই আপনারা চাইলে আপুর ফেসবুক পেজটাও ঘুরে আসতে পারেন। আপুর ফেসবুক পেজটা যদি একটু বলে দিতেন। আমাদের হচ্ছে স্যালন পেজ হচ্ছে গ্রুভি হেয়ার বিউটি এন্ড স্পা, এন্ড আমারও হচ্ছে পার্সোনাল আরেকটা ছোট্ট পেজ, আমি যেটা বললাম গ্লেজ বাই সুপ্তি, দুইটাই হচ্ছে আমাদের পেজ। ওকে, সো আজকের জন্য বিদায় নিতে যাচ্ছি, কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলে নেই, আপনারা যদি ভালোবাসা বাংলাদেশে আসতে চান, যেটা করতে হবে 01841904904 এই নাম্বারটিতে আপনাদের নাম স্পেস গুরু লিখে আপনাদের পুরো না শর্ট করে স্টোরিটা লিখে হচ্ছে আমাদেরকে পাঠাতে হবে। হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ যেভাবে আপনাদের ইচ্ছা করে পাঠাবেন, আমরা আপনাদেরকে সেখানে দেখে নিব, আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। আর অবশ্যই বেশি করে শেয়ার করবেন এত সুন্দর একটা স্টোরি। আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ঢাকা FM এর সাথে থাকতে হবে, পিঙ্কির সাথে থাকতে হবে, এবং গুরুর সাথেও থাকতে হবে। সবাইকে শুভরাত্রি।